কি ঘটনা ঘটেছিল, ওই গাড়িটি কি পারপাসে কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, কারা কারা ছিলেন? রাজনৈতিক দ্বন্দ্ব হতে পারে, ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে, মোস্ট লাইকলি ব্যবসায়িক দ্বন্দ্ব, অর্থবিত্তের ইত্যাদি কারণে। আইজিপি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আইজিপি সিআইডি অখিলেশ চতুর্বেদী, তিনি একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন থেকে তিনি পরিষ্কার করে জানিয়ে দেন যে তার মৃত্যু হয়েছে, তাকে খুন করা হয়েছে, এই বিষয়টি একদম নিশ্চিত। তবে তাকে মানে টুকরো টুকরো করা হয়েছে বলে যেই অভিযোগ, সেটি এখনো তিনি স্বীকার করেননি। যদি বলেছেন যে একটা প্রাথমিক স্টেজে আছে তদন্তটি, তো সেক্ষেত্রে এক্ষুনি বলা সম্ভব নয় এবং আমরা শুরু করে দিয়েছি তদন্ত। যেরকম যেরকম হবে সংবাদ মাধ্যমকে সেরকম জানাবে। কিন্তু এইমাত্র আমরা যেটা খবর পেয়েছি যে ইতিমধ্যেই সেই লাশ পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে সেটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে ইতিমধ্যে এই খুনের ঘটনা নিয়ে স্থানীয় যে নিউ টাউন থানা, সেখানে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। সেই গাড়িটি কি কার জন্য ব্যবহার করা হয়েছিল? মনে করা হচ্ছে যে এই যে আনোয়ারুল আজিম, যিনি 12 তারিখ এই কলকাতা এসেছিলেন এবং কলকাতার পাশেই তার বরানগরের তার যে একজন পরিচিত গোপাল বিশ্বাস, তার বাড়িতে উঠেছিলেন এবং সেখান থেকে এই নিউ টাউনের যে ফ্ল্যাট, এই যে আবাসন আছে, সেই আবাসনে আসা বা তারপরে বেরিয়ে যাওয়া, বা তার যে সঙ্গী সাথীরা যার সঙ্গে এসেছিলেন সেই গাড়িটিকে নাকি ব্যবহার করেছিলেন, এরকম একটি সূত্র মারফত আমরা জানতে পেরেছি। সেই কারণে সেই গাড়িটিকে আটক করা হয়েছে, সিজ করা হয়েছে। সেই গাড়িটি ইতিমধ্যেই নিউ টাউন থানায় রয়েছে এবং তার ভিতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। পুলিশ দেখছে এবং ফরেনসিক টিমের সদস্যরা এসেছেন, তদন্ত করে দেখছেন যে ঠিক কি ঘটনা ঘটেছিল, ওই গাড়িটি কি পারপাসে কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, কারা কারা ছিলেন, এবং সেই গাড়ির যে মালিক সেটি ভাড়া হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই যে মালিক, সেই মালিককে রেখে পাঠানো হয়েছে। ইতিমধ্যে নিউ টাউন থানায় সে মালিকের জিজ্ঞাসাবাদ চলেছে। যদিও এর বিস্তারিত আর এখনো কোনো তথ্য জানা যায়নি এবং আমরা মালিকের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও মালিক কার্যত গণমাধ্যমের কর্মীদের দেখে প্রায় পালানোর চেষ্টা করেন। তো স্বাভাবিকভাবে এই তথ্য আমাদের কাছে এসছে এবং যেটি এক্ষুনি বলছিলাম যে কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়, সেখানে বলে দেওয়া হয় যে এই বিষয়টি যে খুন তাকে করা হয়েছে এবং তার মধ্যে যেই রুমে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই BU56 ব্লক, এবং সেই ঘরের মধ্যে থেকে তার ব্লাড স্টেন অর্থাৎ রক্তের দাগ পাওয়া গেছে এবং রক্তের দাগ পাশাপাশি আরো কিছু আলামত সংগ্রহ করে পুলিশ একদম নিশ্চিত যে তাকে খুন করা হয়েছে। যদিও তাকে টুকরো টুকরো করা হয়েছে বলে যেই খবর আমাদের কাছে ছিল, সেটি তখনও পুলিশ নিশ্চিত করেনি এবং এখনো পর্যন্ত কিছু জানায়নি। যদিও বিশ্বস্ত সূত্রে খবর বা পুলিশের সূত্রে খবর আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই তাকে যে টুকরো টুকরো করা হয়েছিল বলে অভিযোগ, সেই টুকরোগুলোকে নাকি পাওয়া গেছে এবং ইতিমধ্যেই সেই দেহটি অর্থাৎ লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও পুলিশের কাছ থেকে এখনো এই ব্যাপারে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। আপনাদের প্রতিনিধি যেভাবে বললেন তাতে কিন্তু মোটামুটি ঘটনাটা সম্পর্কে একটা ধারণা। তার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি পরবর্তীতে করব। তার আগে আমি যেটা বলতে চাই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের, তিনি তো তথ্যের ভিত্তিতে কথা বলেন বলেই আমার বিশ্বাস। ইতিমধ্যে আপনি জানেন যে ডিবি প্রধান বাংলাদেশে, তিনিও ব্রিফ করেছেন, পুলিশের আইজিপি কথা বলেছেন, আমরাও খোঁজ খবর রাখছি। পুলিশের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে তথ্য গেছে বলে আমরা যতটুকু জানি, এবং সেটা আরো একজন সিনিয়র সাংবাদিক কলকাতা থেকে জানিয়েছেন, যে যেই অ্যাপার্টমেন্টটিতে অভিযান চালানো হয়েছে খোঁজ করবার জন্য, সেই অ্যাপার্টমেন্টে যাবার তথ্যটি কিন্তু এই ঘটনার সাথে সম্পৃক্ত এক বা একাধিক জনকে ঢাকায় গ্রেফতারের পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্য পশ্চিমবঙ্গ পুলিশকে জানানোর পরেই তারা কিন্তু সেদিকে গেছেন। ফলে ক্লুটা ঢাকা থেকেই গেছে। ফলে বাংলাদেশ পুলিশ অনেক ক্ষেত্রেই সক্ষম। আমি মনে করি যদি ঘটনাটা এই পর্যায়ে যায়, তার মানে তাদের কাছে, যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্যের ভিত্তিতেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ঘটনার নির্দেশনার সাথে যারা জড়িত তারা বাংলাদেশের মানুষ, তারা ভারতের কেউ না। ফলে ভারতের কেউ না ওইভাবে বলেছেন, ভারত দায়ী না। এখানে তো ব্যাপারটা তো, ঘটনাটা ঘটেছে ভারতের ভূখণ্ডে, কিন্তু যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই জায়গাটা উনি বলেছেন এক। আর দ্বিতীয়ত, আমরা এখনো ঘটনা আনফোল্ড হতে দেখছি। গণমাধ্যমগুলো শুরুতে ও কথা বলছিল যে সেখান থেকে টুকরো টুকরো মরদেহ পাওয়া গেছে, পরে বলা হয়েছিল রক্তমাখা কাপড় পাওয়া গেছে। পরবর্তীতে আমি আপনাদের প্রতিনিধির কাছে জানতে চাইবো, পুলিশ কিন্তু বলছিল যে আমরা 3টি রুমের মধ্যে 2টি রুমে আমরা ঢুকতে পেরেছি। একটি রুম যেটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বন্ধ করা, সেটাকে ঢুকতে পারলে সেখানে প্রকৃত আলামত অথবা তার বডিও পাওয়া যেতে পারে, এরকম একটা ব্যাপার। সেই ঘরটাতে ঢুকতে পেরেছিল কিনা। কিন্তু এখানে যতটুকু আমরা তথ্য পেয়েছি তাতে আমরা পুলিশ এবং তাদের পার্শ্ববর্তী সূত্র যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে, তারা
কেউ একজন বাংলাদেশের, সেটা রাজনৈতিক দ্বন্দ্ব হতে পারে, ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে, মোস্ট লাইকলি ব্যবসায়িক দ্বন্দ্ব, অর্থবিত্তের ইত্যাদি কারণে কেউ একজন ভাড়া করেছিল কলকাতাতে বা পশ্চিমবঙ্গে ওই ধরনের একটি ঘটনা ঘটাবার জন্য। এখন পর্যন্ত সাংবাদিক হিসাবে আমার কাছে এই তথ্য। এখন যেটা আপনি বললেন এটা রাজনৈতিক ইমপ্লিকেশন, রাজনৈতিক দুরকম। একটা হচ্ছে দেখেন, বাংলাদেশের যে কোনো নির্বাচনী এলাকায় এক ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব থাকে, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলে একজন এমপির পাশাপাশি ওই দলে কমপক্ষে 3 থেকে 4 জন তার প্রতিদ্বন্দ্বী থাকেন, যারা নাকি একইভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তাদের মধ্যে একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা সবই থাকে। কিন্তু এর পাশাপাশি তিনি কিন্তু এর বাইরে, রাজনীতির বাইরে ছাপিয়েও এক ধরনের ব্যবসায়িক কাজে লিপ্ত ছিলেন। উনি ট্রান্সপোর্ট বিজনেসের সাথে জড়িত ছিলেন। পশ্চিমবঙ্গেরই সাংবাদিকরা কেউ কেউ বলেছেন তিনি হুন্ডি ব্যবসার সাথে জড়িত, তিনি স্বর্ণ ব্যবসার সাথে জড়িত। ফলে ব্যবসায়িক টাকা পয়সার লেনদেনের দ্বন্দ্বটা কিন্তু পৃথিবীব্যাপী আমরা জানি যে এটা বন্ধুত্ব থেকে কত দ্রুত শত্রুতায় পরিণত হতে পারে। ফলে এইটাও আমরা উড়িয়ে দিচ্ছি না। রাজনৈতিকভাবে আঞ্চলিক রাজনীতির একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, এখানে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে, এবং সামগ্রিকভাবে আপনি যদি বলেন যে বাংলাদেশের রাজনীতি জন্য এটা আমাদের জন্য অবশ্যই একটা দুঃসংবাদ। যারা রাজনীতি সচেতন মানুষ তাদের জন্য দুঃসংবাদ, কারণ আপনি জানেন তার নির্বাচনী এলাকায় কিন্তু ইতিমধ্যে শোকের ছায়া। সর্বস্তরের মানুষ তারা মনে করছে যে এরকম একজন সংসদ সদস্য যাকে নিরাপত্তা দিতে পারলো না, যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে তিনি তো সংসদ সদস্য হিসেবে ভারতীয় সরকারকে জানিয়ে সেখানটায় যান না। তিনি একেবারে ব্যক্তিগতভাবে, আমরা ফুটেজে দেখেছি, উনি ভ্যানে চড়ে এক ধরনের পা দুলাতে দুলাতে, কারণ ঝিনাইদহের সাথে বর্ডারটা কাছে হতে তিনি ওখানকার আওয়ামী লীগের স্থানীয় সিনিয়র নেতাও বলেছেন যে ওখান থেকে কলকাতা পশ্চিমবঙ্গে গেলে তারা মনে করেন এটা বিদেশে যাওয়া, তারা মনে করে পাশের কোনো জেলা বা উপজেলায় বেড়াতে গেলেন। ফলে ওরকম কারণে তিনি চিকিৎসার কথা বলে গিয়েছিলেন, কিন্তু সেখানে চিকিৎসার পাশাপাশি ব্যবসায়িক ব্যাপার ছিল। এগুলো আমরা আস্তে আস্তে আনফোল্ড হতে দেখি। ফলে আমি মনে করি এটাতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম প্রভাব তো পড়বেই না, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তবে রাজনৈতিকভাবে স্থানীয় রাজনীতিতে একটা প্রভাব থাকবে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব থাকবে, যে আমাদের সংসদ সদস্যরা যারা জাতীয় রাজনীতিতে আইন প্রণেতা হিসেবে ভূমিকা রাখেন, তাদেরকে জীবন চলার ক্ষেত্রে অনেকখানি সতর্কতার সাথে, অনেকখানি সাবধানতার সাথে চলাফেরা করা দরকার। জি, মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ। জহিরুল আলম ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যদি মঞ্জু ভাই বলছিলেন যে উনি হুন্ডি বা মাদক ব্যবসা, এই ধরনের ব্যবসার সাথে জড়িত ছিল, এগুলো কি কারণ বা হচ্ছে বা নেপথ্যে আর কোনো কারণ আছে বলে আপনার মনে হয় কিনা? না, এখন আমরা যা কিছু আলোচনা করছি এগুলো অনুমান ভিত্তিক বা বিচ্ছিন্ন কিছু তথ্য বা মতামত, অভিমত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সেগুলো শুনছি। কিন্তু এগুলোকে যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন, তাহলে অবশ্যই একটা মুদ্রার একটা দিক হচ্ছে যে এই হত্যাকাণ্ডটি অত্যন্ত নির্মম, দুঃখজনক এবং মর্মান্তিক, এবং আমরা সবাই তার জন্য শোক প্রকাশ করছি। একজন সংসদ সদস্য এভাবে খুন হয়ে গেলেন, এটা সত্যি একটা বেদনার একটা খবর। কিন্তু পাশাপাশি আমাদের প্রকৃত সত্যটা উদ্ঘাটনের ব্যাপারে, নির্মোহভাবে সেটা খুঁজে দেখার ব্যাপারে হবে, এবং এখানে যা কিছুই এর পেছনে আছে সেটা প্রকাশ হলে এটা মানে আমাদের আগামী দিনের জন্য, রাজনীতির জন্য বা সামগ্রিকভাবে ভালো হবে না। আদারওয়াইজ ধরেন এখানে এটা নিয়ে আবার রাজনীতির প্রসঙ্গ চলে আসছে। এটা রাজনীতির প্রসঙ্গের বিষয় নয় অ্যাকচুয়ালি, যে এখানে ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, বিষয়টা আসলে এতদূর গড়ানোর কিছু নাই। এখানে ভারতীয় প্রোটোকল অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের যথাযথ কর্তৃপক্ষকে জানালে, কোনো রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে বা সংসদ সদস্য হিসেবে তিনি সেখানে কোনো অনুষ্ঠানে যোগ দিলে সেটা একটা ব্যাপার, এটা তার ব্যক্তিগত সফর হিসেবেই পরিগণিত হচ্ছে। সুতরাং এখানে প্রোটোকলের বিষয় ছিল কিনা আমার জানা নেই, সম্ভবত কোনো প্রোটোকল ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ওনার ভারত সফরের যে কয়েকদিন উনি ওখানে ছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে এক ধরনের কিন্তু কিছু ফিশি কিছু ব্যাপার তৈরি হয়েছে। যেমন মিস্টার গোপালের সঙ্গে ওনার 25 বছরের সম্পর্ক, সেখানেই ওনার যাতায়াত এবং ওনার বাসার মধ্যে উনি অবস্থান করেন থাকেন। কিন্তু একই সঙ্গে এখানে যে আমাদের এই ভাই কলকাতা থেকে যে বলছেন যে সঞ্জীবা গার্ডেন, আমরা যে খবরটা জানলাম যে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে একটা 6টা বড় বড় দালান আছে, তার মধ্যে একটা BU56
ফ্ল্যাট নাম্বার বা ইউনিট নাম্বারে সেখানে একটা বাসা ওনার ভাড়া করা আছে, তো সুতরাং এখানে যে একটা এটা গোপাল বাবু জানতেন কিনা সেটা আমাদের জানা নেই। সুতরাং এখানে কেন সে একটি ফ্ল্যাট এখানে আলাদা করে ভাড়া করা হয়েছিল, সেখানে কারা যেতেন, উনি সেখানে কত সময় সেখানে অবস্থান করতেন, এগুলো আমার মনে হয় যে তদন্ত করে দেখার ব্যাপার আছে। আর যে বাংলাদেশ থেকে যারা সেখানে গেছেন, মঞ্জু ভাইয়ের অনুমানের সঙ্গে আমিও একমত অনেকটাই, যে এই ধরনের কি কন্ট্রাক্ট কিলিং কিন্তু ব্যাপার কিন্তু আমাদের রাজনীতিতেও আছে, ব্যবসায়ী মহলও আছে, আন্ডারওয়ার্ল্ডেও আছে। তো আন্ডারওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি লোভনীয় যেই খাতগুলো তার মধ্যে উনি উল্লেখ করে ফেলেছেন, একটি হচ্ছে হুন্ডি ব্যবসা, একটি হচ্ছে স্বর্ণ ব্যবসা, একটি হচ্ছে মাদক ব্যবসা, এটা হচ্ছে একটি সীমান্তবর্তী অঞ্চল। সুতরাং সেখানে কিন্তু একটা এসব উনি সেটার সঙ্গে জড়িত ছিলেন বা মদত দিয়েছেন বা কোনো ধরনের সম্পৃক্ততা আছে এটা আমাদের জানা নেই, আমরা সেটা বলতে পারবো না কোনোভাবেই। কিন্তু এটা সীমান্তবর্তী অঞ্চল হিসেবে সেগুলো কিন্তু একটা সেখানে কিন্তু এগুলো আছে। সুতরাং এর সঙ্গে কোনো যোগসাজশ আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য আমার মনে হয় যে আমাদের আইজিপি মহোদয় কিন্তু কিছুটা ইঙ্গিত সেখানে দিয়েছেন, স্বর্ণ ব্যবসার প্রসঙ্গটি দিয়েছেন, এবং একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু কিছুটা ক্লু দিয়ে দিয়েছেন যে এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা বোঝার জন্য খুব বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে 6 জন যদি খুনি সেখানে থেকে থাকেন এবং তা খুনিদের সঙ্গে লিঙ্ক কয়েকজন লোককে আমাদের গোয়েন্দা বিভাগের লোকরা ধরে ফেলেছে। এবং আমি এই সুযোগে গোয়েন্দা বিভাগকেও ধন্যবাদ দিতে চাই যে গোয়েন্দা বিভাগ কিন্তু যথেষ্ট তৎপরতার, যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। এবং আমি এটার সঙ্গে ওই কথাও যুক্ত করব যে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর লোকরা চাইলে অনেক কিছু খুব দ্রুততার সঙ্গে করে ফেলতে পারে যদি তাদের সদিচ্ছা থাকে।